রাত ঠিক ৩টা বাজে। হঠাৎ ভাবির রুম থেকে কেমন যেন জোরে চিল্লাচিল্লির শব্দ আসছে। এই দিনে আবার বাবা মা বেড়াতে গেছে খালার বাসায়, ভাইয়া ব্যবসার কাজে বাইরে গেছে। আমি খেলা দেখছি ড্রয়িং রুমে। ভাবি চিৎকার শুনে তার দরজার সামনে গেলাম। আজকে আবার অনেক শীতও পড়েছে। ভাবির বয়স ৩৪ হবে, এখনো বাবু হয় না। এটা নিয়ে অনেক ঝামেলা হয় বাড়ির সবার সাথে। আমি আরিয়ান, এবার অনার্স কমপ্লিট করলাম। এরপর ভাবি আরো চিৎকার করছে। এবার মনে হয় ভাবিকে জিজ্ঞেস করি, কিন্তু ভয় হচ্ছে যদি কিছু মনে করে। এত রাতে তার রুমে আসলে কিন্তু আর ভয় পাইলাম না। সোজা ভাবে দরজা খুললাম। দরজা খুলে যে দেখলাম, আমি নিজেও প্রস্তুত ছিলাম না। সম্পূর্ণ উলঙ্গ ভাবে রয়েছে ভাবি। আমাকে দেখে খুব তাড়াহুড়ো করে কাপড় পরতে লাগলো আর বলল, আরিয়ান তুমি কেন আসছো? আমি তখন বললাম, আমি খেলা দেখছি, হঠাৎ আপনার রুম থেকে অনেক শব্দ আসছিল, এই জন্য আসলাম। আসলে সত্যি সরি ভাবি, আমি বুঝতে পারি নাই। ভাবি তখন বলল, থাক, তুমি তো আমার দেবর, যেটা দেখেছো এটা কাউকে বলো না। আচ্ছা ভাবি, কাউকে আমি বলবো না, সমস্যা নেই, আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু ভাবি একটা প্রশ্ন করবো, উত্তর দেবেন? ভাবি তখন বলল, আচ্ছা বলো। আপনি যে উলঙ্গ ভাবে হাতে মোবাইল ছিল আর কি করছিলেন? আসলে যেহেতু তুমি সব দেখেই ফেলেছো, তাহলে তোমার কাছে কিছু লুকাবো না। দেখো, তোমার ভাইয়া আমাকে ঠিকভাবে সুখ দিতে পারে না, তাই বাধ্য হয়ে নিজের কাজ নিজে করতে চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। আচ্ছা বাদ দাও আরিয়ান, তোমাকে কিছু বলি, তুমি উত্তর দেবে? আচ্ছা ঠিক আছে ভাবি, বলেন। তুমি কখনো কারোর সাথে রিলেশন করেছো? কিভাবে করব? আর আপনি তো সবই জানেন, যদি করতাম অবশ্যই শুনতে পেতেন। তা অবশ্য ঠিক বলেছো। ভাবি তখন বলল, আমাদের তো বিয়ে হয়েছে অনেকদিন ধরে, কিন্তু কোনো বেবি হচ্ছে না। তোমার ভাইয়াকে কতবার বলেছি ডাক্তারের কাছে যেতে, কিন্তু সে যায় না। আমার হয়তো বা এই বাড়িতে আর সংসার করা হবে কিনা জানি না। বিভিন্ন লোকে নানান ধরনের কথা বলতেছে, এটা আমি আর মেনে নিতে পারছি না। অনেকক্ষণ কথা বলার পরে আরিয়ান তার রুমে চলে যায়। এরপরে কিছুক্ষণের মধ্যেই ভাবি আরিয়ানের রুমে আসে। তাকে একটা কথা বললো, এমন ভাবে বললো আরিয়ান না করতে পারলো না। আরিয়ান তখন বলল, দেখো ভাবি, এটা কিন্তু অন্যায়। ভাবি তখন বলল, অন্যায় নাই, আমি কিচ্ছু বুঝি না, আমার একটা বেবি দরকার। তোমার ভাই তো আমার একটা বেবি দিতে পারলো না, তুমি যদি না করো তাহলে আমার এই বাড়িতে থাকা সম্ভব হবে না। আরিয়ান অনেক চিন্তা ভাবনা করে বলল, আচ্ছা ভাবি ঠিক আছে, কিন্তু এই কথাটা কাউকে বলতে পারবেন না, এটা আমার সাথে ওয়াদা করতে হবে। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। কিছুক্ষণের মধ্যে দুজনই অন্তরঙ্গ হয়ে গেল। একে অপরে দুজন দুজনকে সুখ দিতে ব্যস্ত হয়ে পড়লো। হঠাৎ কিছুদিনের মধ্যেই ভাবি প্রেগনেন্ট হয়ে গেল। আমি অনেক ভয় পেয়ে গেলাম, যদি ভাবি কারোর কাছে বলে দেয় বাচ্চাটা আমার। কিন্তু সেটা ভাবি আর বলে নাই। বাড়িতে সবাই খুশি ভাবিকে নিয়ে। এদিকে আমার মা বলে, আমার লক্ষ্মী বৌমা। এর কিছুক্ষণ পরেই ভাবি আমাকে ডাকে তার রুমে। আমি কিছুটা ভয় পেয়ে যাই এবং মনে মনে ভাবতে লাগলাম, যদি ভাবির দাবি করে এই বাচ্চার বাবা যেহেতু তুমি, এবং তোমাকে বিয়ে করতে হবে। কিন্তু ভাবি সেটা না বলে আমাকে একটাই অনুরোধ করলো, আরিয়ান প্লিজ, এবার তার বাবা তুমি, এই কথাটা কাউকে বলবে না। যেহেতু অনেকদিন পরে আমাদের একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা নিয়ে সবাই খুশি আছে, কিন্তু যাতে কেউ অবৈধ বাচ্চা না বলতে পারে, সবাই জানতে পারে এই বাচ্চাটার বাবা তোমার ভাই। তখন আমি কিছুটা চুপ হয়ে থাকলাম এবং ভয়টা মনে হচ্ছে কেটে গেল। আরেকটা কথা, এই সময়টা কিন্তু আমার ভাইয়া ব্যবসার কাজে একটু বাইরে ছিল। তার কানে যখন এই কথাটা পৌঁছায়, তখন সে খুব আতঙ্কে পড়ে, কারণ ভাইয়া জানতো তার কখনো বেবি হবে না, কারণ আমার ভাইয়ের সমস্যা ছিল। এটা ভাবির কাছে কখনো স্বীকার করতো না। ভাইয়া ভাবিকে অনেক ভালোবাসতো, যাতে করে ভাইয়াকে ছেড়ে চলে না যায় ভাবি, এই জন্য ভাইয়া ভাবিকে কিছু বলে নাই। কিছুক্ষণ পরে ভাইয়া বাসায় ফিরলো। সবার মুখে হাসি থাকলো, কিন্তু ভাইয়ার মুখে কোনো হাসি নাই। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম, ভাইয়া কি বুঝতে পেরে গেল এই বাচ্চার বাবা এখন অন্য কেউ একজন? যেটা মনে মনে ভাবলাম সেটাই হয়ে গেল। ভাইয়া তখন ভাবির রুমে ঢুকলো এবং ভাবিকে ডাক দিল যে, দ্রুত আমার রুমে আসো। বাড়ির সবাই ব্যস্ত ভাবির বাচ্চা হবে এটার জন্য। ভাবিকে প্রশ্ন করলো, সত্যি বলবা এই বাচ্চার বাবাকে? আমি ভাবির রুমের পাশে দাঁড়িয়ে সবকিছু শুনতেছি। ভাইয়া কি বলে? ভাবি একই কথা বলে, বাচ্চার বাবা কে হবে তুমি ছাড়া? আর হ্যাঁ, তুমি কি আমাকে সন্দেহ করো? ভাইয়া তখনই বলে, তোমার কাছে একটা কথা আমি লুকিয়েছিলাম। মানে কি কথা লুকিয়েছিলে, সত্যি করে বলো তো। তখন ভাইয়া বলল, আগে বলো এই বাচ্চার বাবাকে। ভাবি তখন কিছুটা থমকে যায়, আর তখন ভাবি কিছু বলতে পারে না। ভাইয়া তখন একটা কথা বলে, আমি কি তোমাকে কোনো কারণে অসুখী রেখেছি বলো? তুমি যখন যা চেয়েছো তখন তাই দিয়েছি, কিন্তু তার বিনিময়ে এ কি কাজ করলে তুমি? ভাবি তখনও কিছুই বুঝতে পারে নাই আসলে ভাইয়া কি বলতে যাচ্ছে। ভাইয়া ওই সময় এতটা রাগান্বিত ভাবে রয়েছে, মনে হচ্ছে আজকে তুমুল একটা ঝড় হবে। যে ভাইয়া এতটা ভালোবাসতো ভাবিকে, আর কি হতে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। কিন্তু নিজেকে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছি তার রুমের পাশে। ভাবিকে এত কিছু বলার পরও সত্য কথাটা বলতে পারছি না ভাবি। ভাইয়া আরো রেগে যাচ্ছে, আর এরই মধ্যে ভাই যা মুখে আসছে তাই বলতে শুরু করলো ভাবিকে। ভাবি অনেক কান্না করতে শুরু করলো। তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, যেহেতু ওই বাচ্চার বাবা আমি ছিলাম। আমি যখনই তাদের রুমে গিয়ে সত্যিটা বলবো, তখনই মা ডেকে উঠলো, আরিয়ান। আমা তখন ডাক দিয়ে আমাকে বললো, আরিয়ান, আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না, তো ডাক্তার আঙ্কেলকে একটু কল দিবি? আমি আর দেরি না করে ডাক্তার আঙ্কেলকে কল দিলাম, আর সাথে সাথে ডাক্তার আঙ্কেল আমাদের বাড়িতে উপস্থিত হলেন। আমার আম্মার আবার একটু হার্টের সমস্যা আছে, মাঝে মধ্যে প্রায় অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার আঙ্কেল দেখে বলল,
বেশি টেনশন করবেন না, সবসময় হাসি খুশি থাকবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আম্মা তখনই বলে উঠলেন, এখন তো আমার হাসি খুশি থাকার দিন, যেহেতু আমার একটা নাতি আসছে আমাদের বাড়িতে। এই দিনটার আশা অনেক দিন থেকে করছিলাম। আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছেন, আল্লাহর অশেষ রহমত। আমি শেষ বয়সে আমার নাতির মুখটা দেখে যেতে পারবো। তখন ডাক্তার আঙ্কেল বললেন, এটা তো সুখের সংবাদ। তো ভাবি, আমার মিষ্টি কোথায়? তখনই আমাকে বললেন, আরিয়ান তুই দ্রুত ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসে তো ডাক্তার আঙ্কেলকে দে। আমি আর দেরি করলাম না, ডাক্তার আঙ্কেলকে ফ্রিজ থেকে মিষ্টি এনে তাকে দিলাম। এদের মধ্যে ভাইদের রুম থেকে অনেক ঝগড়া শোনা যাচ্ছে, ভাইয়া অনেক চিৎকার করতেছে। তখনই আমি তাদের রুমে গেলাম আর ভাইয়াকে বললাম, মা অনেক অসুস্থ, তুমি দ্রুত বাইরে আসো। ভাই আমার কথা শুনে দ্রুত রুম থেকে বের হয়ে আম্মার কাছে চলে আসলেন। তখনই আম্মাকে বলেন, কি হয়েছে আম্মা তোমার? আম্মা তখন বলেন, সে খুশিতে নিজেকে আর সামলাতে পারছে না। তখন ভাইয়া বলেন, কি এমন খুশি হয়েছে তোমরা, সেটা বলবে তো? কেন ভাই, তুই জানোস না কি হয়েছে আমাদের বাড়িতে? তখনই ভাইয়া বললেন, না, তোমার মুখ থেকে শুনতে যাচ্ছি। দেখো, পাগল ছেলের কাণ্ড দেখো, তুই তো বাবা হতে চলেছিস আর আমি দাদি। কেউ আমাকে আর বলবে না তোমার বৌমার কেন বাচ্চা হয় না। সত্যি আমি অনেক খুশি হয়েছি বাবা, এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। ভাইয়া তখন কিছু বলতে যাবে হয়তো, বা মায়ের কথা শুনে সেটার কিছু বললো না। নীরবে মায়ের কথা শুনে তার ভিতরটা ফেটে ফেটে উঠতে লাগলো। আর আমি আরিয়ান খুব ভয় পাচ্ছিলাম। ভাই যখন মায়ের রুমে আসলো, কারণ সত্য কথাটা যদি মাকে বলে দেয় এই সন্তানের বাবা সে না, ভাই আবারও কিছু বলতে যাবে, তখনই বাবা মায়ের রুমে চলে আসলো। বাবা একই কথা বলতে লাগলো, আজকে দিনটার জন্য অনেক অপেক্ষা করছিলাম, একটা নাতির জন্য কত মানুষের কথা শুনেছি, আল্লাহ ঠিক আমাদের কথা শুনেছে। ভাইয়া মনে মনে রেগে ফায়ার হচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। আবার কিছু বলতে যাবে তখনই এবার বাবা বললেন, আমরা সবাই মিষ্টি এনেছি এবং মিষ্টি খেয়েছি, পাড়ার সকলের জন্য মিষ্টি বিতরণ করেছি। তুই তো সন্তানের বাবা, যেহেতু এখন তোর পালা, এখন তুই দোকানে যাবি আর মিষ্টি নিয়ে আসবি। ভাই আর কোনো কথা বললো না, সোজা বাবার কথা শুনে দোকানে গেলেন। কিন্তু ভাইয়ের মুখ দেখে আমি অনেক ঘাবড়ে যাচ্ছিলাম। অনেকবার ভাই কথাটা বলার চেষ্টা করেছে, কিন্তু কোনো মতে কথাটা বের করতে পারলেন না। শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তারা যে এত খুশি হয়েছে, যেহেতু ভাইয়া বাড়ির বড় ছেলে আর এই বাড়িতে কোনো ছোট বাচ্চা সন্তান নাই, এই জন্য সবাই খুব খুশি। ভাইয়া মুখ গোমড় করে মিষ্টি নিয়ে বাসে আসলেন আর বললেন, এই নেন আপনাদের মিষ্টি, আপনারা খান। বাবা ভাইয়ের মুখ দেখে কিছুটা বুঝতে পারলেন হয়তো, বা ভাইয়া কোনোভাবে বিস্মিত হয়ে আছে। বাবা ভাইয়াকে প্রশ্ন করলেন, তুই কি ঠিক আছিস? এরপর ভাইয়া বললেন, বাবা মায়ের খুশি হাসি দেখে বললেন, হ্যাঁ আমি ঠিক আছি। তারপর ভাইয়া রুমে চলে গেলেন ভাবির কাছে। ভাবির কাছে গিয়ে আবার তুমুল আকারে ঝগড়া শুরু করতে লাগলেন। তোমার কাছে অনুরোধ করতেছি, প্লিজ বলো এই বাচ্চাটার বাবাকে। ভাবি শুধু কান্না করতে লাগলো, কারণ ভাবি তো নিরুপায়, কিছু বলার ক্ষমতা তার নাই। যখন ভাইয়া সবকিছু বললো সে কখনো বাবা হতে পারবে না, ডাক্তার নাকি বলেছেন, এই কথাটা ভাবির কাছে কোনোদিন আগে বলে নাই। ভাইয়া কথাটা গোপন করে রেখেছিল, ভাবি হয়তো বুঝতে পারে নাই, আর সেই সুযোগে ভাবি আমার সাথে অবৈধভাবে মেলামেশা করে বাচ্চার মা হতে পেরেছে। ভাবি হয়তো বা বলতে চাইলেন খুব জোরালো ভাবে ভাইয়াকে, এই দেখো তুমি বাচ্চার বাবা হতে যাচ্ছ, কিন্তু সেটার হলো না। ভাইয়া আগেই জানতো সে কখনো বাবা হতে পারবে না। এমন পর্যায়ে কথা কাটাকাটি হতে লাগলেও মনে হচ্ছে ভাবির গায়ে হাত তুলবে ভাইয়া। তবুও ভাবি কোনোভাবেই স্বীকার করছে না এই বাচ্চার বাবা তারই ছোট ভাই আরিয়ান। যদি কথাটা বলে ফেলে ভাইয়া কোনোভাবেই সেটা মেনে নিবে না, সেটা ভাবি ভালোভাবে জানতো। আর তুমুল আকারে ঝগড়া হয়ে যেত আরিয়ানের সাথে। ভাবি কান্না করতে লাগলো, তার মুখ থেকে বের হলো না এই বাচ্চার বাবা আরিয়ান। ভাইয়া সহ্য করতে না পেরে সে রুম থেকে বের হয়ে বাইরে চলে গেল। এরপরে আমি ভাবি রুমে ঢুকলাম। ভাবি আমাকে দেখে অনেক অবাক হয়ে গেলেন, বললেন, তুমি কেন এসেছো আমার রুমে, বলো। তখন আমি ভাবিকে বললাম, ভাবি এত কিছু নির্যাতন সহ্য না করে আমার নামটা বললেই তো হতো। ভাবি তখন বললো, তুমি কি পাগল হয়েছো আরিয়ান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়েছি ভাবি, শুধু আমার জন্য তোমার এত কথা সহ্য করতে হচ্ছে, আমি আর পাচ্ছি না এইসব কথা শুনতে। আরিয়ান তুমি বুঝতে পারছো না, এই কথাটা যদি আমি বলে দিই তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি সবেমাত্র অনার্সে পড়েছো, তোমার ভবিষ্যৎ এখনো বাকি আছে, তুমি একটা বাচ্চা পোলাপান, যা হয় হোক সেটা তোমার ভাবতে হবে না। আমি ভাবির রুমে কথা বলছি। বাবা দেখে বলল, কি হয়েছে দেবর ভাবির? তখন আমি কিছু একটা বলবো, বাবা তেমন কিছু হচ্ছে না, আমাদের মধ্যে একটু কথা হচ্ছে ভাবির সাথে। ও আচ্ছা, একটু ঝগড়া হচ্ছে মনে হলো যে তোমাদের মধ্যে, কোনো কথা কাটাকাটি হচ্ছে? আরে বাবা তা না, এমনি একটু কথা বলছিলাম। বাবা চলে গেলেন। তারপর আমি আবার ভাবিকে বললাম, ভাবি সত্যি আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, আর আমার জন্য এত কিছু শুনতে হচ্ছে আপনার। আরে পাগল, সেটা বড় কথা না, একটা নারীর বিয়ের পরে সব থেকে বড় খুশি কিসে হয় জানো? আরিয়ান তখন বলল, সেটা হয়তো আমি জানি না ভাবি। ভাবি তখনই বলল, বিয়ের পরে একটা মেয়ের সবচেয়ে খুশির বিষয় হলো মা হওয়া, আর আমার এই মা হওয়াতে আমি মনে করি সব থেকে তোমার অবদানটা বেশি। আমি কোনো বৈধ বৈধ বুঝি না, আমি মা হতে পেরেছি এটাই সব থেকে বড় খুশির বিষয়। আর তুমি তো বাইরের কেউ না, তুমি তো আমারই দেবর। তারপরে ভাবি আপনাকে যেভাবে ভাইয়া কথা শোনাচ্ছে এটা আমি মেনে নিতে পারছি না। আরে পাগল, কিচ্ছু হবে না, তোমার ভাইয়া জানতেও পারবে না এটা তোমার বাচ্চা। তোমার ভাইয়ার সমস্যা এটা হয়তো সে জানোই না আমার। আর তুমি যেটা করছো ভালোই করেছো আরিয়ান, এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তুমি তোমার রুমে চলে যাও, তোমার ভাইয়া এখনই চলে আসবে কিন্তু। ভাবির সাথে এই বলে আমি চলে আসলাম আমার রুমে। আমি ভাবলাম সত্যি তো,
আমার একটা ভুলের কারণে ভাবিকে কত কথা শুনতে হচ্ছে। আমি যদি তার রুমে না যেতাম তাহলে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না। কিছুদিনের মধ্যে ভাইয়া চলে আসলো বাড়িতে। তার হাতে ব্যাগ ভরা মিষ্টি থাকলেও তার মনটা কিন্তু খুব খারাপ। সে খুব সন্দেহ করতে লাগলো ভাবিকে। সন্দেহ হওয়ারই কথা, যেখানে ভাইয়ার সমস্যার বাচ্চাটা সেখানে কিভাবে আসলো। আরেকটা কথা, ভাইয়া কিন্তু ভাবিকে প্রচন্ড ভালোবাসতো। এই কারণে ভাবিকে কিচ্ছু বলে নাই যে সে কখনো বাবা হতে পারবে না। সে ভাবতো যদি কথাটা বলি তাহলে হয়তো ভাবি তাকে ছেড়ে চলে যাবে। ভাইয়া বাড়িতে এসে আমাকে ডাক দিল, আরিয়া তুই কোথায়, একটু আমার কাছে আয় তো। ভাইয়া যখন ডাক দিল আমি সত্যি সত্যি ভয় পেয়ে যাচ্ছি। ভাইয়া কি আমাকে সন্দেহ করেছে? না, এখনো পর্যন্ত তো না, কিন্তু আমাকে ডাক দিল কেন? আমি ভয় পেয়ে যাচ্ছি তো। ভাই, ভাই আবার না বলে ফেলে এই সন্তানের বাবা কি তুই? নিজের মধ্যে খুব ভয় কাজ করতেছে। ভাইয়ার ডাক শুনে ভাইয়ার কাছে আসলাম আর বললাম, ভাইয়া আমাকে ডেকেছো? ভাইয়া তখন বললো, হ্যাঁ তোকে আমি ডেকেছি। আচ্ছা আরিয়ান, তুই তো সবসময় বাসায় থাকিস তাই না? জি ভাই, আমি তো সবসময় বাসায় থাকি, তবে এখন তো ক্লাস নাই তাই ক্লাসে যাই না। একটা ফ্রি মাইন্ডে কথা বলবো, তুই সত্যি জবাব দিবি? আচ্ছা ভাই, আপনি কি বলবেন বলুন। তখনই ভাইয়া বলল, এই কথাটা শুধু তুই আর আমি জানবো, আর কোনো তৃতীয় ব্যক্তি এই কথাটা যেন না জানে। আচ্ছা ভাইয়া বলেন। তখনই ভাইয়া বলল, তোর ভাবির সাথে কেউ কি দেখা করতে আসে, বা তোর ভাবি কোথাও বের হয়? আমি তখন বললাম, কই না তো, ভাবি তো কোথাও বের হয় না এবং কোনো লোকও আসে না ভাবির কাছে। আরিয়ান, সত্যি বলছিস তো? জি ভাইয়া, সত্যি বলছি। তখন আমি আমার বললাম, ভাইয়া কোনো কিছু হয়েছে নাকি? ভাইয়া বলল, না এমনি তোকে জিজ্ঞেস করলাম। আরিয়ান, আমি আবারও বলছি, তোর ভাবি কোথাও যাই নাকি আমি যখন বাড়িতে না থাকি, বা কেউ আসে? আমি বললাম, না ভাইয়া, ভাবি তো কোথাও যায় না। ভাইয়া যখন কথা বলছিল আমি সত্যি হতভম্ব হয়ে যাচ্ছিলাম, মানে ঘাবড়ে যাচ্ছিলাম। যাই হোক, ভাইয়া আমাকে সন্দেহ করে নাই, কিন্তু সন্দেহ করে নাই কিন্তু করতে কতক্ষণ, যেহেতু ভাইয়ার কখনো বাবু হতে পারবে না, আবার ভাবির পেটে সন্তান, তারপর ভাইয়া কি যেন বলতে যাবে তখনই, আচ্ছা ঠিক আছে আরিয়ান, তুই তোর কাজে যা, প্রয়োজন যদি হয় তোকে আমি আবার ডাক দেবো। এই কথা শুনে আমি রুমে চলে আসলাম। ভয়টা মনে হচ্ছে বেড়েই চলেছে। একবার মনে হয় সত্যি আমি বলে দিই, আবার চিন্তা করি এই কথাটা শুনে অবশ্যই ভাইয়া অনেক রাগ করবে আমার উপর। এই জন্য আমি আর কিছু বলতে পারছি না ভাইয়াকে। কিছুক্ষণের মধ্যে ভাইয়া ব্যবসার ওখান থেকে একটা কল আসলো। এরপর আম্মুকে ডাক দিল ভাইয়া। আম্মুকে ডেকে বলল, আম্মা আমার ব্যবসার কাজের জন্য এখন বাইরে যেতে হবে, মনে হয় অনেকদিন সময় লেগে যাবে সেখান থেকে আসতে। কতদিন লাগবে সেটা বলতে পারবো না, তবে খুব শীঘ্র আমি বাড়ি ফেরার চেষ্টা করব। আম্মা তখন বললো, কি বলিস, এই মুহূর্তে তোর বাড়ি থেকে কোথাও যেতে হবে না? এত সুন্দর একটা খুশির মুহূর্তে আমি তোকে কোথাও যেতে দিতে পারছি না। প্রয়োজনে তুই ম্যানেজারকে কল দিয়ে ওনাকে সবকিছু সামলাতে বল। ভাইয়া তখন বললো, এই কাজ ম্যানেজার পারবে না আম্মা, তুমি বোঝার চেষ্টা করো, অনেক বড় একটা ডিল, আমাদের এটা অবশ্যই মিটিং করতে হবে। আর এদিকে আরিয়ান মনে মনে ভাবছিল, ভাইয়া বাড়ি থেকে চলে গেলে খুব ভালো হয়, কারণ ভাইয়া যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ অশান্তি লেগেই থাকবে। ভাইয়ার মনে কি চলছে বাড়ির কেউ বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পেরেছি। কিছুক্ষণ পর ভাবির কাছে গিয়ে ভাবির সাথে ঝগড়া করতেছি। আমি সত্যি ঝগড়াগুলো দেখতে চাইছি না, একটা ভুল করে ফেলেছি, এই ভুলের মাসুল আমি কখনো দিতে পারবো না। এবার আম্মা যখন ভাইয়ের সাথে কথা বলছিল তখন ওই সময় আমি পাশে ছিলাম। তখন আম্মাকে বললাম, আম্মা যেহেতু একটা বড় কাজে ভাইয়া যেতে চাইছে তাকে যেতে দিন। আম্মা বলল, বাড়িতে এত কাজ রয়েছে, অনেক মেহমান আসবে, আমাদের বাড়িতে এতগুলো কাজ কে সামলাবে? আরিয়ান তখন বলল, ওটা নিয়ে চিন্তা করা লাগবে না আম্মা, যেহেতু এই ব্যবসাটা আমাদের পৈতৃক সম্পত্তি, ভাইয়ার না যাওয়াতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ভাইয়াকে যেতে হবে। ভাই যতক্ষণে বলল, হ্যাঁ আরিয়ান আমাকে অবশ্যই যেতে হবে, না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ভাইয়াকে তখন আম্মা বলল, তো শ্বশুর বাড়িতে তুই কি ফোন করেছিলি? ভাইয়া তখন বলল, হ্যাঁ আমি করেছিলাম। তো শ্বশুর বাড়ির লোক কখন আসবে কিছু বলেছে? ভাইয়া বলল, খুব শীঘ্রই চলে আসবে, তোমরা এদিকে সামলাও। তাহলে আমি রেডি হতে গেলাম। আম্মা বলল, আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে আমাকে একটু ডাক দিস। ভাইয়া তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে তোমাকে ডাক দিতেছি। ভাইয়া এই বলে তার রুমে চলে গেল। ওইদিকে রুমে ভাবি বসে আছে, আমি এদিক থেকে সবকিছু দেখতে পাচ্ছি। ভাইয়া তখন ভাবিকে বলল, আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। রেগে মেগে বলল, নিজের খেয়াল রেখো। ভাবি বলল, তুমিও নিজের খেয়াল রেখো আর ভালোভাবে থেকো, আর অবশ্যই ঠিকমতো খাওয়া দাওয়া করবেন। ভাইয়া কিছু না বলে বেরিয়ে পড়লো। কিছুক্ষণ পরে ভাবি আমাকে ডাক দিলেন তার রুমে। ডাক দেওয়ার সাথে সাথে আমি তার রুমে চলে গেলাম। তারপর ভাবিকে বললাম, ভাবি কিছু বলবে? ভাবি তখন বলল, কিছুদিনের জন্য একটু হলেও তোমার ভাইয়ার বেজার মুখ দেখতে হবে না। যাই হোক, সে চলেছে ভালোই করেছে, তা না হলে আমাকে আর কত প্রশ্ন করতো কে জানে। আমি সত্যি আর পাচ্ছিলাম না আরিয়ান। এই কথাগুলো শেষ হওয়ার পরে হঠাৎ করে ভাবি কেমন যেন করতেছে। আমি তখন ভাবিকে বললাম, কি হয়েছে ভাবি তোমার? ভাবি বলল, আমার পেটের ভিতরে একটু ব্যথা করতেছে। তখন আমি বললাম, তুমি টেনশন করার দরকার নেই, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি পানি এনে তোমার মাথায় ঢেলে দিচ্ছি। ভাবি বলল, আরে না, এগুলো তুমি করো না, মা তাহলে সন্দেহ করতে পারে, তুমি চুপ থাকো তো, যা হয় হবে আমার সাথে, আমি বুঝে নেব। ওয়াশরুম থেকে পানি এনে ভাবির মাথায় পানি ঢেলে দিচ্ছি। তখন ভাবি চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। আমি ভাবিকে বললাম, তুমি কান্না করতেছো কেন ভাবি, কি হয়েছে? ভাবি বললেন, কিছু না। আরে না, কি হয়েছে বলবে তো? ভাবি তখন বলল, সত্যি তোমাকে যে স্বামী হিসেবে পাবে
আসলে সে অনেক ভাগ্যবতী। তোমার ভাই, হ্যাঁ, আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এতটা টেক কেয়ার করে না তোমার মতো। পানি দেওয়া শেষ করে ভাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তখনই আম্মা এসে দেখে ফেললো আর বলল, আরিয়ান, তুই কি করছিস এখানে? কই তেমন কিছু না মা, ভাবি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে গিয়েছিল। তুমি রুমেই শুয়েছিলে, এই জন্য তোমাকে ডাক দেইনি। এত কষ্ট করে রুম থেকে আবার আসবে, এই জন্য আমি ভাবির মাথায় পানি ঢেলে দিচ্ছিলাম। আম্মা তখন প্রশ্ন করলো, সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু এটা তোর বড় ভাইয়ের বউ, আর তুই এভাবে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিস কেন? আম্মা, তেমন কিছু না, পানি ঢেলে দেওয়া শেষ করে ভাবির মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম ভালো লাগবে বলে, এই কারণে। তুমি তেমন কিছু মনে করো না। আচ্ছা, তুই এখনই তোর রুমে চলে যা। তখনই ভাবি বলে উঠলো, আম্মা, কোন কারণে তুমি আরিয়ানকে বকা দিচ্ছ? আরিয়ান খুব একটা ভদ্র ছেলে, সেটা তো তুমি জানো। হয়তোবা তোমার সন্তান হতে পারে, কিন্তু আমার দেবর, আর এই বাড়িতে আমি একজন বউ। বৌমা, তুমি চুপ করো, আমি বুঝতে পারছি। আচ্ছা ভাবি, তুমি কি শুরু করলে আমার সাথে? আরে, আমি যেটা বলছি সেটা তো সত্যি বলছি, কেমন খারাপ কথা বলছি বলো? আচ্ছা যাই হোক, এই বিষয় নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই ভাবি, আমি রুমে চলে গেলাম। আম্মাও তার রুমে চলে যাবে। তখনই ভাবিকে বললেন, তোমার আম্মু আসার কথা ছিল, কত দূর, কিছু জানো নাকি? ভাবি তখন বলল, হ্যাঁ, আম্মা অলরেডি রাস্তায় আছে, উনি খুব শীঘ্র আমাদের বাড়িতে পৌঁছে যাবে। যখন এই কথাটা বললাম, আম্মা অনেক খুশি হলেন। অনেকদিন পরে আমার মা আমার শ্বশুর বাড়িতে আসতেছে। এর আগে এসেছে, কিন্তু এতটা খুশি হয়নি আমার শাশুড়ি আম্মা। কারণটা আপনারা হয়তো বুঝতে পারছেন, আমার দীর্ঘদিন ধরে সন্তান হয় না। নানান লোকে নানান কথা বলতেছে আমার শ্বশুর শাশুড়িকে, কিন্তু তারা জানতো না যে তাদের ছেলেরই সমস্যা ছিল। এই কথা বলতে আমার মা আমাদের বাড়িতে চলে আসলো। মায়ের হাতে ব্যাগ ভরা মিষ্টি আর অনেক ফল এবং মাছ মাংস। আমার বাচ্চা হবে এই কথা শুনে অনেক কিছু নিয়ে এসেছে আমাদের বাড়িতে। তখনই আমার শাশুড়ি আম্মা বললেন, কি এসেছে, তোমার মা নাকি? আমি বললাম, জি, আমার মা এসেছে। এই কথা শুনে রুম থেকে এসে আমার মায়ের বুকে জড়িয়ে নিয়ে খিলখিল করে হাসতে লাগলো। আর তারা দুজনে বলতে শুরু করলো, ব্যান, আমরা এখন থেকে নানি হতে চলেছি, আর তুমি দাদি। এই কথাটা শোনার জন্য কতদিন অপেক্ষা ছিলাম আমরা। জি বিয়ান, সত্যি কথাটা বলেছেন। আমরা যে কত মানুষ কত রকম কথা বলেছে সেটা হয়তো আপনি জানেন। হ্যাঁ জানি, আমারও তো অনেক কথা শুনেছি বিয়ান। তখন আমার শাশুড়ি আম্মা বললেন, বৌমা, তোমার কিচ্ছু করা লাগবে না, আমরা দুই বিয়ান আছি, যা রান্না করা লাগবে আমরাই করে নেব। তুমি রেস্ট নাও, তোমার কোনো কাজ করতে হবে না। আসলে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আগেও আমার সাথে আমার শাশুড়ি আম্মা কতটা খারাপ ব্যবহার না করতেন, এখন সব ভুলে গেছি। কারণ হয়েছে আমার পেটে এখন তাদের বংশের বাচ্চা। এই বাচ্চার জন্য কত মানুষ কত রকম কথা শুনেছে, সেটা হয়তো আমি ভুলে যেতে পারবো না। আমার পেটে এটা অবৈধ সন্তান হইলো, তবু কেউ বলতে পারবে না তুই একটা বাইজু মেয়ে। অনেকে আঞ্চলিক ভাষায় বলে অপয়া। এখন আমি সত্যি সবার কাছে খুশির একটা পাত্রী। কত আদর করতেছে সবাই আমাকে নিয়ে। এদিকে ওদিকে আমার মা শাশুড়ি রান্নাঘরে গেছে রান্না করতে। আস্তে আস্তে আরিয়ানের ঘরে ঢুকে গেলাম। আরিয়ান আমাকে দেখে বলে উঠলো, তুমি কেন এসেছো ভাবি আমার রুমে? দেখলে না, এমনিতে আমার সন্দেহ করে ফেলেছিল। সমস্যা নেই, আমার মা দুজনেই রান্নাঘরে আছে, তোমার এই নিয়ে টেনশন করা লাগবে না। আর একটু মাথা টিপে দিবে আরিয়ান, তোমার হাতটা এত নরম, সত্যি বলতে আমার খুব ভালো লাগছিল। তুমি যখন মাথায় আমার হাত বুলিয়ে দিচ্ছিলে, এই বাচ্চার বাবা তো তুমি, সেটা তুমি তো ভালোই জানো। হ্যাঁ জানি, এই বাচ্চার বাবা আমি, সেটা আমি অস্বীকার করতে পারবো না। রুমের ভিতরে কথা বলতেছি ভাবি আর আমি, বাইরে থেকে ভাবির মা আমাদের দুজনকে দেখে ফেলেছে। সে কিছু বলতে যাবে, তখনই ভাবি বলল, তুমি এখানে কেন এসেছো মা? আমার শাশুড়ি আমা কোথায়? মা তখন বললো, তোর শাশুড়ি রান্না করে রান্না করতেছি। আচ্ছা মা, তোমার কিছু লাগবে নাকি, বলো আমাকে। মা তখন বললো, না আমার কিছু লাগবে না, গ্যাসের ট্যাবলেটটা আনতে ভুলে গেছি। তোর কাছে কোনো গ্যাসের ট্যাবলেট আছে? আরিয়ান তখন বলে উঠলো, হ্যাঁ মাইমা, আমার কাছে আছে। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, তাহলে আমাকে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দাও, বুকটা কেমন যেন ব্যথা করতেছে। কিছুক্ষণের মধ্যে মাকে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিল আরিয়ান। তারপর মা গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা নিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। এর মধ্যে আমার শাশুড়ি মা প্রশ্ন করলো আমার মাকে, কোথায় গিয়েছিলেন? তখন আমার মা বলল, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা করছিল তো, এই জন্য গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনতে গিয়েছিলাম। তো বিয়ান, পেয়েছো গ্যাস্ট্রিকের ট্যাবলেট? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ পেয়েছি, আরিয়ান বাবা আমাকে দিল। আরিয়ান যদি না থাকতো আমার কি যে হতো বলে বোঝাতে পারবো না বিয়ান আমি আপনাকে। আচ্ছা যাই হোক, তুমি গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা খেয়ে নাও তো আগে। জি বিয়ান। কিছু বলতে যাবে আমার শাশুড়িকে আমার মা, আমার এবং আরিয়ানকে নিয়ে। তখন আমি রান্নাঘরে চলে আসলাম। যখনই রান্নাঘরে আসলাম, তখনই আমার মা কোনো কথা বললেন না। তখনই আমার শাশুড়ি আম্মা বলতে লাগলো, আরে বিয়ান, কিছু বলবেন নাকি? না কিছু না, এমনি তো কি রান্না করবেন আজকে সেটা বলতে চাচ্ছিলাম। আমি রান্নাঘরে যাওয়াতে আমার শাশুড়ি আম্মা আমাকে অনেক বকা দিচ্ছে। তুমি কেন এসেছো এখানে? তুমি এখনই রুমে যাও, রেস্ট নাও। এই কথা বলার সাথে সাথে আমি রান্নাঘরে যাব, তখন হুট করে মাথা ঘুরে পড়ে যায় নিচে। আমার মা শাশুড়ি আম্মা আমাকে দ্রুত তুলে আমার রুমে নিয়ে যায় এবং আরিয়ানকে ডাক দেয়, দ্রুত ডাক্তারকে খবর দে। আরিয়ান এই কথা শুনে দ্রুত এসে ডক্টর আঙ্কেলকে খবর দিল। ডক্টর আঙ্কেল বাসায় আসলেন এবং বললেন, এখনই আপনার বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, ডেলিভারির সময় হয়ে গেছে, তাই দেরি করবেন না, দ্রুত হসপিটাল নিয়ে চলে যান।
আরিয়ান আম্মা এবং ভাবির মা সবাই মিলে হসপিটালে নিয়ে গেল আমাকে। আরিয়ান আম্মা এবং আমার মা সবাই মিলে দ্রুত হসপিটালে নিয়ে গেল আমাকে। আর ডক্টর ভাবিকে দেখিয়ে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেল। ডক্টর বললেন এখন ওনাকে অপারেশন করতে হবে। আমি দ্রুত ভাইয়াকে কল দিলাম এবং বাবাকে বললাম আপনারা যেখানেই থাকুন দ্রুত হসপিটালে চলে আসুন। ভাইয়া ব্যবসার কাজে বাইরে গেছিলেন, এই জন্য সে কথা শুনে দ্রুত হসপিটালে চলে আসলো। এসে ভাবির কাছে কানে কানে বললেন ভয় পেও না, আমি জানি আমারই সন্তান। আমার মনে হয় ভাই সান্ত্বনাটা দিলেন ভাবিকে। আসলে ভাইয়া তো কখনো বেবি হওয়ার সম্ভাবনাই ছিল না। হসপিটালের ফর্মালিটি এগুলো সবকিছু ভাইয়াকে বুঝিয়ে দিচ্ছে ডক্টর। ভাইয়াকে বলল আমি আপনার স্ত্রীকে অপারেশনে নিয়ে যাব, কিন্তু যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় সেটার দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না। এই কথা যখন ডক্টর বললেন ভাইয়া অনেক কান্না করে ফেলেন। ভাইয়া সত্যি অনেক ভালোবাসতো ভাবিকে, কিন্তু এই বাচ্চাটা হওয়ার কথা শুনে সে খুব মন খারাপ ছিল। কিন্তু তার এই কথাগুলো মরে নেয়, কারণ সে এখন মৃত্যু শয্যায়। আমি বললাম ভাইয়া তুমি এত টেনশন করো না, ইনশাল্লাহ দেখবে ভাবি ঠিক সুস্থ হয়ে আমাদের মাঝে আবার আসবে। ভাইয়া তখন বলল তোর কথাটা যেন ঠিক হয়, আল্লাহ যেন তোর ভাবিকে সুস্থভাবে আমাদের মাঝে নিয়ে আসে। সবকিছু কমপ্লিট হওয়ার পরে ডক্টর আবার দেরি না করে দ্রুত অপারেশন করতে চলে গেলেন। কিন্তু ভাবি বারবার আরিয়ানকে ডাকতেছে। ভাইয়া বলল আরিয়ান তোকে ডাকতেছে ভাবি, দ্রুত তুই তোর ভাবির রুমে যা, তার সাথে একটু কথা বল। আমি দ্রুত ভাবির কাছে গেলাম এবং ভাবিকে বললাম কিচ্ছু হবে না তোমার, দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে আবার আমাদের মাঝে চলে আসবে। আমাদের বাবুটা খুব সুস্থভাবে আসবে দেখবে ইনশাল্লাহ। ভাবি আমার কথাটা শুনে খুব কান্না করে দিলেন, বললেন একটা কথা বলবো আরিয়ান, রাখবা? ভাবি কি বলো, তোমার একটা কথা কেন, তোমার সব কথা রাখতে আজ আমি রাজি আছি। আচ্ছা আমার যদি কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, যদি বাচ্চাটা ঠিক থাকে, ওকে হয়তো বা তোমার ভাই অবহেলা করতে পারে, কিন্তু তোমায় কথা দিতে হবে এই বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। ভাবি তুমি চিন্তা করো না, এই বাচ্চাটা শুধু তোমার না, এই বাচ্চাটা আমারও। ওকে আমরা সন্তানের মতো করে বড় করব, যদি কখনো বিয়ে করতে না হয় তবুও করবো না। আমার কথাটা শুনে ভাবি আমাকে একটু জড়িয়ে ধরতে চাইলো। আর ওই রুমে কেউ নাই, আমি আর ভাবি ছাড়া। তখন ওই রুমে কেউ নাই, আমি আর ভাবি ছাড়া। আমি বললাম সমস্যা নেই, আমাকে যতক্ষণ ইচ্ছে জড়িয়ে ধরে রাখতে চাই রাখতে পারো, যতক্ষণ মন চাই জড়িয়ে ধরতে পারো। এবার ডক্টর চলে আসলেন এবং আমাকে বললেন আপনি এখনই বাইরে চলে যান। আমি ওনার থেকে দ্রুত চলে আসলাম। বাইরে আসার সাথে সাথে ভাইয়া বললো কি বললো তোর ভাবি তোকে? তেমন কিছু না ভাইয়া, তুমি যদি কোনো টেনশন না করো সে বিষয়ে আমার সাথে একটু কথা শেয়ার করলো। আচ্ছা সমস্যা নেই, আল্লাহ আল্লাহ কর। কিছুক্ষণের মধ্যে অপারেশন কমপ্লিট হলো আর ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে, দেখতে ঠিক আরিয়ানের মতনই। তারপর ডক্টর একটা কথা বলতে যাবে, তখনই ভাইয়া বলল আমার বউ কেমন আছেন? ডক্টর একটু মুখটা ঘাবড়ে বললেন দেখেন আমরা খুব চেষ্টা করেছি দুজনকে বাঁচাতে, কিন্তু মানে আপনি কি বলতে চাচ্ছেন সরাসরি বলেন তো। ডক্টর তখন বলে আমরা বাচ্চাকে বাঁচাতে পেরেছি, কিন্তু বাচ্চার আম্মাকে বাঁচাতে পারি নাই। ভাইয়া হাও মাও করে কান্না শুরু করে দিলেন, এর সাথে আম্মা এবং বাড়ির সব মানুষও। এবারে বাচ্চাটাকে নিয়ে আমরা সবাই বাড়িতে গেলাম। বাচ্চার নাম রাখা হলো আয়েশ। সবাই বাবুকে নিয়ে অনেক খুশিতে দিন যাপন করতে শুরু করতে লাগলেন। আমার আম্মু আয়েশকে খুবই ভালোবাসি, আয়েশকে ছাড়া সে কিছুই যেন বুঝি না। আমিও প্রতিজ্ঞা করেছি আয়েশ যতদিন বড় না হবে ততদিন কখনো আমি বিয়ে করব না, কারণ ভাবির কথাটা আমাকে অবশ্যই রাখতে হবে, কারণ আয়েশ যতই হোক আমারই ছেলে। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন নতুন নতুন গল্প পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।